রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর। শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়ে এক প্রতিবাদী ছাত্র। রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কলকাতা হাইকোর্টের তিরস্কার। ছাত্র ধর্মঘটীদের ওপর পুলিশি অত্যাচার। ওই থানার যিনি ওসি তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে। আমার মুখে লাথি মারা হয়, আমার মুখ দিয়ে যখন রক্ত বেরোচ্ছে তখন আমার মুখে জল ঢেলে দেওয়া হয়। উনি একজন মহিলা হয়ে আমাকে এমন নোংরা কথা বলে যেটা আমি বলতে পারবো না। কোতোয়াল থানায় এআইডিএসওর প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশের নজিরবিহীন নির্যাতন। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় আরও একবার সংবাদের শিরোনামে। 1 মার্চ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন এমন অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? এমন একটা পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসে। একদিকে ওয়েব কুপার সম্মেলন এবং কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও শিক্ষামন্ত্রীকে দাবি জানানোর জন্য তারা খুব উদ্গ্রীব হয়ে ওঠে এবং আমরা লক্ষ্য করলাম যে শাসক দল তৃণমূল ছাত্র পরিষদ বিভিন্ন জায়গা থেকে আমরা ভিডিওতে দেখেছি বহিরাগতদের জড়ো করে নিয়ে একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। ওই দিন বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়ারা কিসের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিল? দেখুন, ছাত্র সংসদ নির্বাচনের আমাদের যেমন দাবি ছিল কলেজের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা, বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ফি বাড়ছে, সেখানেও পূর্ণ সময়ের বিভাগগুলোতে পূর্ণ সময়ের অধ্যাপক নেই, নানান পরিকাঠামোগত সমস্যায় ভুগছে। উচ্চশিক্ষায় সরকার পরিকাঠামো মানের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করছে না, ফলে এই অর্থ বরাদ্দ না করার ফলে ব্যাপকভাবে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো পরিকাঠামোহীনতায় ভুগছে। ফলে এরকম নানান ধরনের দাবি নিয়েই ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচিত ছাত্র সংসদ থাকলে তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা সহ যে কোনো সমস্যা ছাত্ররা প্রতিবাদ করে আন্দোলন করে দাবি আদায় করতে পারে, ছাত্রদের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। সেটা না থাকার ফলে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ এবং পঠন পাঠন ক্ষতি হচ্ছিল। মূলত এই দাবিটাকে সামনে রেখেই এই কর্মসূচি ছাত্রছাত্রীরা দেখা করতে চেয়েছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে। অভিযোগ উঠছে ওই দিন বিক্ষোভরত পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করে এবং মন্ত্রীকে হেনস্থা করে। আরও অভিযোগ, ওয়েব কুপার অনুষ্ঠানে আসা অনেক অধ্যাপককে সেদিন ছাত্রদের হাতে নিগৃহীত হতে হয়েছে। এই ঘটনা কি সত্যিই সমর্থনযোগ্য? ওইখানে যে ঘটনাটা ঘটেছে, এক হচ্ছে বহিরাগতদের জড়ো করা নিয়ে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা, আবার ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছে, দেখা করতে দেওয়া হচ্ছে না। এটাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটাকে আমরা যে শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভাঙচুর হয়েছে বলে বা আরও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমরা শুনি, সেটাকে আমরা সমর্থন করি না। দেখুন, আমরা গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে বিশ্বাসী। আমরা মনে করি নীতি নৈতিকতা উন্নত মূল্যবোধকে সামনে রেখেই ছাত্র আন্দোলন হওয়া উচিত। ছাত্র আন্দোলন এই ধারাটাকে বজায় না রেখে আন্দোলনের মধ্যেও কিছু বিশৃঙ্খলা ঘটে এবং সেটার দ্বারা আসলে ছাত্র আন্দোলনকেই কালিমালিপ্ত করা হয়, যেটাকে আমরা কখনোই সমর্থন করি না। আমরা মনে করি যে অবশ্যই ছাত্র আন্দোলনের মধ্যে তার নীতি আদর্শ নৈতিকতার দিকটা খুব গুরুত্বপূর্ণ। কিছু মহল এই ঘটনাকে দেখিয়ে বাম ছাত্র আন্দোলনের ঐতিহ্য বহনকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গায়ে কালি ছেটানোর চেষ্টা চালাচ্ছে। এর কারণ কি? এই ঘটনাটা আমরা মনে করি যে একটা ঘটিয়ে দেওয়া হয়েছে এবং ঘটিয়ে দিয়ে আসলে যারা ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করতে চায়, যারা ছাত্র রাজনীতিকে কালিমালিপ্ত করতে চায়, বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন একটা ঐতিহ্য, যেটা সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের কাছে ছাত্র আন্দোলনের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক, সেটাকে কালিমালিপ্ত করার জন্যেই এই ঘটনাটিকে তারা নানানভাবে প্রচার করছে। আমরা মনে করি যে এইটার মধ্য দিয়ে যাদবপুরের যে ছাত্র আন্দোলনের ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু কালিমালিপ্ত হবে না, সেটা যেমন স্বমহিমায় আছে সে স্বমহিমায় বিরাজ করবে। সেদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিক্ষোভরত ছাত্রদের সাথে কথা বললেন না এবং তার গাড়ি মানববন্ধনকে উপেক্ষা করে এক প্রতিবাদী ছাত্রকে চাপা দিয়ে চলে গেল। এটা কি শিক্ষামন্ত্রীর অসংবেদনশীলতা নয়? দেখুন, এটা অসংবেদনশীল ব্যাপারটা নয়। শিক্ষামন্ত্রীর উচিত ছিল যখন ছাত্রছাত্রীরা তার সন্তান তুল্য ছাত্রছাত্রীরা তাকে যখন ঘিরে ধরে দাবি জানাতে চাইছে, তিনি তাদের কথা শুনতে পারতেন, তিনি তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। কিন্তু তিনি যেভাবে গাড়ি চালিয়ে যেভাবে তার কনভয় বেরিয়ে গেছে এবং যে ঘটনাটি ঘটেছে, যদি আপনারা ভিডিওতে যারা দেখেছেন যে
একটি ছাত্র গুরুতরভাবে জখম হয়েছে, তার প্রাণটাও চলে যেতে পারত। তাহলে একটা শিক্ষামন্ত্রীর কনভয় যেভাবে ছাত্রকে পিষে দিয়ে চলে গেল, এটা আমরা মনে করি একটা নজিরবিহীন ব্যাপার, একটা বর্বরচিত ব্যাপার। এটা কখনোই এটা কাম্য নয়। ফলে আমরা এই ঘটনার তদন্ত দাবি করেছি এবং যারা দোষী সেই দোষীদের আমরা কঠোর শাস্তি চাই। ফলে এটা শুধু একটা অসংবেদনশীল বিষয় এইভাবে আমরা বলতে চাই না, আমরা মনে করি এটা বর্বরচিত ব্যাপার। এইটা মানে আমরা লক্ষ্য করেছি কৃষক আন্দোলনের সময় যে একজন বিজেপির মন্ত্রীর তার ছেলে কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছিল। তাহলে সেই ঘটনার পুনরাবৃত্তি পশ্চিমবাংলায়, যে পশ্চিমবাংলা একটা নবজাগরণের পীঠস্থান, বামপন্থী আন্দোলনের পীঠস্থান, কত ছাত্র আন্দোলন, কত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা কখনো ঘটেনি যে একটা প্রতিবাদী ছাত্র সমাজের উপর দিয়ে বা প্রতিবাদী জনতার উপর দিয়ে একটা ক্যাম্পাসের মধ্যে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিচ্ছেন। এটাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। এটা আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তেসরা মার্চ ছাত্র সংগঠন এসএফআই ও এআইডিএসওর ডাকা ছাত্র ধর্মঘটকে ভাঙার ব্যাপারে রাজ্যের পুলিশের সক্রিয়তা ছিল লক্ষণীয়। কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়া ছাত্র ইন্দ্রানুজ রায়ের করা অভিযোগের ভিত্তিতে গাড়ির চালক বা মন্ত্রীর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করতে দেখা গেল না সেই পুলিশকে। জানিয়ে তাদেরকে কলকাতা হাইকোর্টের বিচারপতির তিরস্কারের মুখে পড়তে হলো। পুলিশের কেন এই নিষ্ক্রিয়তা? দেখুন, পশ্চিমবাংলায় পুলিশের যে নিরপেক্ষ ভূমিকা এটা আছে বলে আমরা মনে করি না। আমরা স্পষ্ট মনে করি যে আজকে যে ক্ষমতাসীন রাজ্য সরকার তার পুরোপুরি একটা বসংবদ হয়ে, তল্পিবাহক হয়ে, তার নির্দেশে পুলিশ আজকে প্রশাসন পুরোপুরিভাবে কাজ করছে। শুধু আজকে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের নয়, যারা ক্ষমতায় থেকেছে শাসক, সেই শাসকের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের শাসনকে টিকিয়ে রাখার জন্য এই পুলিশ কিন্তু ভূমিকা পালন করেছে। আমরা যদি পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দেখি, সেখানেও দেখেছি বামফ্রন্ট সরকারের আমলে পুলিশ কিভাবে ন্যায়সঙ্গত গণ আন্দোলনের উপরে, ছাত্র আন্দোলনের উপরে কিভাবে বর্বরচিত আক্রমণ নামিয়ে এনেছে এবং শাসক দলেরই স্বার্থ রক্ষা করেছে। বর্তমানেও আমরা যে দেখলাম, এটাতে কিন্তু আমরা খুব একটা আতঙ্কিত নই। আমরা জানি যে পুলিশের কাছ থেকে এরকম কোনো বেশি ভূমিকা পালন করা আশা করা যায় না। পুলিশ সবসময়ই চেষ্টা করেছে যে সরকারের স্বার্থ রক্ষা করার জন্য কী করে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠ রোধ করা যায়, এবং যারা আক্রান্ত হয়েছে, যারা যে আহত হয়েছে, সেই ছাত্রটির কোনো রকম তার অভিযোগ নথিভুক্ত না করে পুলিশ এবং শাসক দলের পক্ষ থেকে এফআইআর দায়ের হয়েছে। এটা কিন্তু একটা পুলিশের একটা নক্কারজনক ভূমিকা এই ঘটনাটার মধ্য দিয়ে উঠে আসে। এবং এই ঘটনা শুধু আজকে নয়, আমরা নানান সময়ে দেখতে পাই। নানান সময়ে আজকে পুলিশ প্রশাসন তারা অপরাধীকে আড়াল করার জন্য, অপরাধী চক্র, দুর্নীতি চক্রকে আড়াল করার জন্য তারা বদ্ধপরিকর। আপনারা দেখেছেন আরজিকর আন্দোলনেও পুলিশের ভূমিকাটা কী ছিল, পুলিশ প্রশাসনের ভূমিকাটা কীরকম ছিল, কীভাবে তারা পুরো একটা দুর্নীতি চক্রকে, অপরাধের চক্রকে আড়াল করার জন্য কিভাবে চেষ্টা করেছে। ছাত্র ধর্মঘটে অংশগ্রহণকারী ডিএসও নেত্রী সুস্মিতা সোরেন এবং তার সহযোদ্ধাদের ওপর মেদিনীপুরের কোতোয়ালি থানার মহিলা ওসির নেতৃত্বে নির্মম নির্যাতনের কাহিনী প্রকাশ্যে আসে 5ই মার্চ। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং থানার ওসি মহিলা হওয়া সত্ত্বেও প্রতিবাদী ছাত্রীদের ওপর কি করে এমন পাশবিক নির্যাতন নেমে এলো? এটা কিসের অশনি সংকেত? মেদিনীপুরে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটিকে আমরা বলতে পারি যে একটা এই ঘটনাটা একটা কল্পনাতীত। আমাদের দেশ একটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশে ছাত্রীরা প্রতিবাদ করতে গিয়েছিল, আন্দোলন করতে গিয়েছিল। সেই আন্দোলনরত অবস্থায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে যখন ছাত্রদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা কোনো রকমভাবে কোনো বাধা বিপত্তি দেয়নি। তারা তাদের কথাটা বলতে গিয়েছিল যে যাদবপুরে ছাত্রকে যে পিষে মারা হলো, পিষে চালিয়ে দেওয়া হলো, তার উপরে গাড়ি চালিয়ে দেওয়া হলো, এটার প্রতিবাদ আমরা জানার জন্য এসেছি। তখন তাদেরকে টেনে হিঁচড়ে র্যাব নামিয়ে একটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটের অনেক আগেই র্যাব নামিয়ে তাদেরকে তোলা হলো। একজন সেন্সলেস হয়ে যায়, আপনারা এবিপি আনন্দের ভিডিওতে দেখবেন। সেই সেন্সলেস হয়ে যাওয়ার পরে ছাত্রীটি যখন হয়ে যায়, তখন একজন পুলিশের গাড়ির ভ্যানের থেকে যখন চিৎকার করে বলছে জল দিন, জল দিন, জল না দিলে এ অসুস্থ হয়ে পড়ছে, তখন একটা পুলিশ কর্মী সে গাড়িতে থাপ্পড় মেরে সেই কথা বন্ধ করে দিচ্ছেন। তাহলে এইটা পুলিশের কী ধরনের মানবিকতা? পুলিশের যে ভূমিকা আমরা লক্ষ্য করেছি, সেটা একটা গণতান্ত্রিক দেশে এটা কখনো লক্ষ্য করা যায় না।
এটা আমার এই ঘটনা তো আমাদের আজকে ব্রিটিশ শাসনের কথা মনে করিয়ে দিচ্ছে। এবং আপনারা শুনেছেন যখন ছাত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কোতোয়ালি থানায়, সেখানে সিসিটিভি সরিয়ে দিয়ে তাদের উপরে কি মানে মর্মান্তিক, অমানবিক, পাশবিক অত্যাচার চালানো হয়েছে। বেল্ট খুলে মারা হয়েছে ছাত্রীদের। একজন ছাত্রীকে শুইয়ে দিয়ে তার মানে দু পায়ের উপরে দাঁড়িয়ে পায়ের তলায় বেত দিয়ে আঘাত করা হয়েছে। মোম জ্বালিয়ে গায়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। রাত 12টার সময় তাকে স্নান করানো হয়েছে। আমরা মনে করি একটা খুনের আসামিকেও একটা জেল অভ্যন্তরে, জেল হেফাজতে তার উপর অত্যাচার করা যায় না। এটা সংবিধান বিরোধী। তাহলে হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ফলে যে ঘটনাটা ঘটেছে এবং রাত 2টোর সময় তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং হুঙ্কার দেওয়া হচ্ছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে যে যদি তোমরা কিছু প্রতিবাদ করতে চাও তাহলে এই কোতোয়ালি থানার মধ্যে এমন অনেক জায়গা আছে তোমাদেরকে মেরে পুঁতে দেওয়া হবে। তাহলে থ্রেট কালচার, দুর্নীতির চক্র, যেভাবে আমরা বলছি অগণতান্ত্রিক পরিবেশ, তাহলে রাজ্য প্রশাসন, সেই প্রশাসনের খোদ মহিলা থানার ভিতরে সেই পরিস্থিতি কই? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। আমরা প্রশ্ন করতে চাই যে একটা মহিলা, একটা ছাত্রী, তারা প্রতিবাদ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হলো, তারা জেল যে মানে থানার মধ্যে তারা কিভাবে মহিলা থানার ওসির থ্রেট কালচারের শিকার হচ্ছে, কিভাবে মর্মান্তিক ঘটনা ঘটছে এবং তাদেরকে কিভাবে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। তাহলে এই যে বর্বরচিত ঘটনা, সেই ঘটনাটার আমরা মনে করি যে এটা একটা ফ্যাসিবাদী আক্রমণ। এই আক্রমণ পশ্চিমবাংলায় মানুষ কখনো দেখেনি যে জেলের অভ্যন্তরে ছাত্রীদের উপরে এইভাবে অত্যাচার করা হবে। ফলে আমরা এটার ঘৃণ্য প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনা শুধু একটা ছাত্রীর ক্ষেত্রে ঘটেছে তা নয়, পশ্চিমবাংলার গণতান্ত্রিক আন্দোলন এটা একটা অশনি সংকেত। হরণ করে থানার মধ্যে নিয়ে গিয়ে যে বর্বরচিত আক্রমণ, সেটা আমাদের ব্রিটিশ শাসন ব্যবস্থাকে মনে করিয়ে দিচ্ছে। ফলে আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। গোটা পশ্চিমবাংলার নাগরিক সমাজকে দলমত নির্বিশেষে, যে রাজনৈতিক দলগুলি আমাদেরকে সমর্থন করেন না, আমাদের সঙ্গে মতপার্থক্য আছে, তাদের কাছে আবেদন করব যে দেখুন, এই পরিবেশ যদি তৈরি হয় তাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় একটা গণতান্ত্রিক আন্দোলন যারা করবে তাদের কর্মীদের উপরেই অত্যাচার নেমে আসবে। সর্বস্তরের মানুষকে আমরা এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়ার আবেদন জানাচ্ছি। নরু 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলবো। মানে একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পর কে কত কম সময়ে প্রতিবাদীদের হটিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল নিতে পারে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে শাসক দলের নেতা মন্ত্রীরা। অপরদিকে কেন্দ্রের শাসক দল বিজেপির নেতা মন্ত্রীদের হুঙ্কার, সার্জিক্যাল স্ট্রাইক করে ক্যাম্পাস দখল নেবে তারা। দুই শাসক দলের গলায় একই সুর কেন? আজকে তৃণমূল বলুন, বিজেপি বলুন, ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো, তারা এদেশের কর্পোরেটদের স্বার্থে, মালিকদের স্বার্থে তারা দুজনই এক। দেখুন, এই যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, কেন্দ্রের শিক্ষানীতি, যে শিক্ষানীতি গোটা দেশে লাগু হয়েছে, সেই শিক্ষানীতি হুবহু কপি করে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার রাজ্য শিক্ষানীতি 2023 হিসাবে চালাচ্ছে। আজকে বিজেপির বেসরকারিকরণের নীতি এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার চালু করছে। বিজেপি যেভাবে সেই তার শাসিত রাজ্যগুলোতে বা কেন্দ্রে গণ আন্দোলনের কণ্ঠ রোধ করছে, প্রতিবাদী কণ্ঠকে রোধ করছে, একইভাবে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিবাদী আন্দোলনের কণ্ঠকে রোধ করছে। আমরা এখানে বলতে চাই যে যারা শাসক, যারা এই ক্ষমতার রাজনীতির অলিন্দে বিচরণ করে, এই ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, তারা প্রত্যেকেই কিন্তু আজকে এই প্রতিবাদী আন্দোলনকে ভয় পায়। যেটা পূর্বতন সরকার যারা ক্ষমতায় ছিল তারাও কিন্তু একই জিনিস করেছে। ফলে এই শাসকের সব চরিত্রটা কিন্তু এক। ফলে আজকে যাদবপুর যেহেতু গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের একটা ছাত্র আন্দোলনের পীঠস্থান, প্রতিবাদী আন্দোলনের পীঠস্থান, এখানকার মেধাবী ছাত্ররা তারা যেমন লেখাপড়ায় ভালো রেজাল্ট করে, গোটা দেশের কাছে, বিশ্বের কাছে যেমন বিশ্ববিদ্যালয়ের গৌরবকে তারা যেমন উজ্জ্বল করে, তেমনি প্রতিবাদী চেতনায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা পশ্চিমবাংলার ঐতিহ্যকে বজায় রেখেছে। এই প্রতিবাদী চেতনাকে মেরে ফেলার জন্য এই বিজেপি এবং তৃণমূল এরা দুজনেই কিন্তু এক। ফলে এই যে দেখছেন যে বিজেপি বলেছে যে সার্জিক্যাল স্ট্রাইক করব, এবং আমরা লক্ষ্য করলাম যেদিন ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে, সেই ছাত্র ধর্মঘট ভাঙতে বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি ঢুকলো কখন? রাত 9টার সময়, যখন ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের বাইরে বেরিয়ে গিয়ে মিছিল করছে, তখন তারা ঢুকে বিরোধীর সংগঠনগুলোর মানে যে ওখানকার যারা ক্যাম্পাসে যে সংগঠনগুলো ছিল তাদের পতাকা পুড়িয়ে দিল, ভাঙচুর করলো এবং একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করলো। তাহলে একটা মানে এটার মধ্য দিয়ে কী ইঙ্গিত যাচ্ছে?
তাহলে কি এবিভিপির সমর্থকরা তারা কি এই শিক্ষামন্ত্রীর যে গাড়ি চাপা দেওয়ার যে ঘটনা, এই ঘটনাকে তারা সমর্থন করেন? তাহলে সামগ্রিকভাবে আমরা বলতে চাই যে বিজেপি, তৃণমূল এবং শাসক যারা, তারা এই প্রতিবাদী চেতনাকে ভয় পায়, প্রতিবাদী আন্দোলনকে ভয় পায়, তাই এই আক্রমণ। ফলে আমরা এটা থেকে অন্যভাবে মানে আমাদের ভীত হয়ে যাওয়ার কিছু ব্যাপার না, আমরা জানি হ্যাঁ নতুন ব্যাপার নয়, এটা বিগত দিনগুলো তো হয়েছে। ফলে আমরা মনে করি যে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার প্রতিবাদী ছাত্র সমাজ, যাদবপুরের প্রতিবাদী ছাত্র সমাজ, তারা এর জবাব দেবে। কোনোভাবে এরকম ভয় দেখিয়ে, থ্রেট করে, দখলদারি রাজনীতি করে, সার্জিক্যাল স্ট্রাইক করে যাদবপুরের ছাত্র আন্দোলন, গোটা পশ্চিমবাংলার ছাত্র আন্দোলনকে দমিয়ে দিতে পারবে না। পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে যা ঘটলো তা কি কোনোভাবেই এড়ানো যেত না? দেখুন, সরকার যদি মনে করত তাহলে নিশ্চয়ই এড়াতে পারত। শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদের দাবি মেনে নিতে পারতেন। আমরা তো লক্ষ্য করছি যে গত এক বছর ধরে মুখ্যমন্ত্রী বলছেন যে ছাত্র সংসদ নির্বাচন আমি করিয়ে দেব। উনি করিয়ে দেওয়ার কে? ওনার তো দাবিটা মেনে নেওয়া উচিত। পশ্চিমবাংলায় সমস্ত নির্বাচন হচ্ছে, বিধানসভা নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, পৌরসভা নির্বাচন হচ্ছে, সব নির্বাচনেই কিছু না কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটছে। তাহলে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচনটা কেন বন্ধ করে রেখেছেন? আসলে কলেজে কলেজে শাসক দলের যে থ্রেট কালচার, যেভাবে অগণতান্ত্রিক পরিবেশ কায়েম করে রেখেছে, যেভাবে দুর্নীতির চক্র, জানেন মেডিকেল কলেজগুলিতে কীভাবে দুর্নীতির চক্র করছে। আমরা স্পষ্ট বলেছি যে অভয়ার যে মৃত্যু, এই মৃত্যুর জন্য দায়ী কিন্তু ওই আরজিকর মেডিকেল কলেজের একটা বিরাট বড় দুর্নীতির চক্র। এই দুর্নীতির চক্রকে আড়াল করার জন্যই কিন্তু এই অপরাধীরা শাস্তি পাচ্ছে না। তাহলে আজকে মুখ্যমন্ত্রী চাইছেন, রাজ্যের প্রশাসন চাইছেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে একদিকে ছাত্রদের প্রতিবাদ করার অধিকার কেড়ে নিতে, অন্যদিকে এই কলেজে কলেজে দুর্নীতির চক্র, থ্রেট কালচার, এই অগণতান্ত্রিক পরিবেশকে কায়েম করতে, যাতে এটার মধ্য দিয়ে ব্যাপকভাবে একটা দুর্নীতির মানে টাকা লুট করে নেওয়া যায়। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে আজকে পশ্চিমবাংলার ক্যাম্পাসগুলোতে কী অবস্থা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, পশ্চিমবাংলার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, ভালো করে ক্লাস হচ্ছে না, শিক্ষক অধ্যাপকহীনতায় ভুগছে, পরিকাঠামোগত সমস্যা, হোস্টেলগুলোর বেহাল অবস্থা, কলেজগুলোতে এই 4 বছরের ডিগ্রি কোর্স চালুর মধ্য দিয়ে ব্যাপক অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে। ফলে এই যে একটা উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা যে ধ্বংসের মুখে, তাহলে এটার রাস্তা কি? রাস্তা তো ছাত্রদের প্রতিবাদ, ছাত্রদের আন্দোলন। আমি তো মনে করি শিক্ষামন্ত্রী যে ক্যাম্পাসে যাবেন, শুধু যাদবপুর নয়, যে ক্যাম্পাসে যাবেন সেই ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তার কাছে দাবি জানাবেন, তাকে বিক্ষোভ দেখাবেন। আমরা তো চাই শিক্ষামন্ত্রী আলোচনায় বসুক, কী কারণের জন্য তিনি ছাত্র সংসদ নির্বাচন করতে পারছেন না, কি সমস্যা হচ্ছে সেটা তিনি যারা খুলে বলুন। রাজ্য সরকারের তো উচিত ছিল যে কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষানীতি, এই শিক্ষানীতি রাজ্যে লাগু করতে না দেওয়া। তাহলে তো পশ্চিমবাংলা ছাত্র সমাজ রাজ্য সরকারকে স্বাগত জানাতো যে রাজ্য সরকার অন্তত এই ভূমিকাটা পালন করছে। কিন্তু রাজ্য সরকার পুরোপুরি কেন্দ্রের শিক্ষানীতিকে এ রাজ্যে কায়েম করছে এবং কলেজে কলেজে একটা অগণতান্ত্রিক পরিবেশ, থ্রেট কালচার, দুর্নীতি চক্রকে কায়েম করছে। ফলে রাজ্য সরকার আসলে তার শাসনকে টিকিয়ে রাখার জন্য, তার এই দুর্নীতিকে টিকিয়ে রাখার জন্য সে আজকে সুষ্ঠু সমাধান চাইছে না। সুষ্ঠু সমাধান চাইছে না বলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। যদি শিক্ষামন্ত্রী ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য আলোচনা করতেন, তিনি তাদের কথা শুনতেন, তিনি যদি ওখান থেকে সুষ্ঠুভাবে বেরিয়ে আসতে পারতেন, তাহলে তো এ ধরনের ঘটনা ঘটতো না। ফলে আমরা মনে করি যে রাজ্য সরকারের কোনো সদর্থক ভূমিকা নেই। রাজ্য সরকার আসলে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি কর্পোরেটদের হাতে তুলে দিতে চায়। সরকার পুরোপুরি শিক্ষার দায়িত্ব থেকে হাত গুটিয়ে নিতে চাইছে, এটা স্পষ্টভাবে সরকার বলছে না। আমরা বুঝতে পারছি রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল চালু হচ্ছে, বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক অংশের ছাত্রছাত্রী বাধ্য হচ্ছে যেতে, একটা বিরাট অংশের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা থেকে, সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলে আজকে সরকারের মানে কোনো সদর্থক ভূমিকা তো দূরের কথা, সরকার আসলে চাইছে পরিকল্পনা করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে। সেটাকে আড়াল করার জন্য তারা নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনার পর কিছুটা হলেও সরকারের হুঁশ ফেরে কিনা সেটাই এখন দেখার।